চুপচাপ ঘুমান। ছোট্ট এই মেসেজটা পড়েই ফোন রেখে দিল নীলা। সোফায় মাথাটা এলিয়ে চোখজোড়া বন্ধ করল। মাথা ব্যথা করছে, প্রচণ্ড। মাইগ্রেনের ব্যথা। ঔষধ খেলেও কমে না, চশমা পড়লেও না। এই রোগটা একটা আস্ত ঝামেলা। নীলা দীর্ঘশ্বাস ফেলল। তার ঘুমানো দরকার, কিন্তু এমন অবস্থায় ঘুমও আসছে না। অসহ্যকর এক পরিস্থিতির শিকার হয়েছে সে। তাছাড়া আজকের রাতটা ঘুমানোর জন্যও নয়, কিছু রাত তৈরিই হয় জেগে থাকার জন্য। আজ নীলার জীবনে তেমনই এক রাত। এক রাজ্যে ছিল এক রাজা, আরেক রাজ্যে ছিল এক রানী। রাজা ছিল ভয়ঙ্কর, একদম নরকের পশুর মতো। রানী পবিত্র ছিল বটে, তবে ছিল খুবই রাগী আর বদমেজাজি। রানীর প্রবল রাগ রাজার খুব পছন্দ হল। সে রানীকে তুলে নিয়ে এলো তার পাপের সাম্রাজ্যে। অতি যত্ন সহকারে তাকে স্বাগত জানানো হল। রানীর নিয়ন্ত্রণহীন রাগ কমানোর জন্য জীবন্ত মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মতো ভয়ঙ্কর কাজ তাকে দিয়ে করানো হল। আশ্চর্যজনকভাবে রানীর রাগ কমল। ধীরে ধীরে রানীও জড়িয়ে গেল ধ্বংসের জালে। অন্ধকার নগরী তাকে গ্রাস করল। তবে উল্লেখযোগ্য কিছু কথা না বললেই নয়। রাজা বা রানী কেউই নির্দোষ কাউকে হত্যা করে না। রানীর উন্মাদের মতো ধ্বংসলীলা দেখে প্রত্যেক কর্মী ভয়ে থরথর করে কাঁপত। রাজা নিষ্পলক চোখে রানীকে দেখত, কিন্তু এই নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন করত না। রানীর সুখে রাজার শান্তি। রানীর গায়ে সামান্য আঘাত করার দুঃসাহসও কেউ দেখাবে না, কারণ রাজা ছিল প্রখর রুদ্র আর ভীষণ চতুর। সে বিপদের সংকেত আগে থেকেই টের পেয়ে শত্রুকে শেষ করে দিত। আমার রানীর দিকে সামান্য দৃষ্টিপাত করে দেখো তুমি। কথা দিচ্ছি, পরকালে আমরা একসঙ্গেই নরকে থাকব। সেখানকার বাদশা হব আমি, আর জুতো পরিষ্কার করার কর্মী হবে তুমি। এম। আদিলের মুখে কোনোরকম অনুভূতি প্রকাশ পেল না। এতক্ষণ সে ফেসবুকে একটা ক্যাপশন পড়ছিল। ভালোই লাগল। তারও ইচ্ছে হল এই রাজার মতো হয়ে যেতে। তবে সে ভাবল, স্বেচ্ছায় নিজের পাপের সাম্রাজ্যে রানীকে নিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। নিজেও পাপমুক্ত থাকবে, নিজের রানীকেও নিষ্পাপ রাখবে। আদিল পাশে ফোনটা রাখল। রাত 3:30 বাজে। এত রাতেও সে নির্ঘুম, চোখে ঘুমের লেশমাত্র নেই। আদিল দীর্ঘশ্বাস ফেলে ঘুমানোর জন্য চোখ বন্ধ করল, কিন্তু ঘুমের রাজ্য থেকে কেউ এলো না। সে বিরক্ত হয়ে চোখ মেলল। জানে এখন আর ঘুম আসবে না। তার ঘুমের আজ তীর্থে বেরিয়েছে। আদিল বিছানা ছেড়ে লম্বা পায়ে রুম থেকে বেরিয়ে গেল। অন্ধকার সিঁড়ি বেয়ে ছাদে উঠে পড়ল। একটু দেখতে চায় এই স্থানটিতে শান্তি পাওয়া যায় কিনা। আজ আকাশটা ভয়ঙ্কর অমাবস্যার অন্ধকারে ডুবে আছে। কি ঘুটঘুটে অন্ধকার। সুঠাম দেহি আদিল গিয়ে বসল ছাদের এক কোণে, রেলিংয়ের ওপর। তার নজর গেল আকাশের দিকে। মুহূর্তে সে ভাবুক হয়ে গেল। ছেলেটা যে কি এত ভাবে কে জানে। আদিলের ভালো লাগছে না, কিছুতেই মন বসছে না। হঠাৎই অস্বস্তি হচ্ছে। সে আবার পকেট থেকে ফোন বের করে মেসেঞ্জারে গিয়ে একটা আইডিতে ঢুকল। আদিলের ভ্রু বেঁকে গেল। কৌতূহলে চেহারার আকৃতি বদলে গেল। নীলার আইডির পাশে এখনও সবুজ বাতি জ্বলছে। এত রাতে নীলা অনলাইনে? ওর তো আজ মাথা ব্যথা। আদিলের মুখে রাগের ছাপ স্পষ্ট হল। সে দিকবিদ বিবেচনা না করেই নীলার নম্বরে কল করে বসল। এই মুহূর্তে আদিলের নম্বর থেকে কল হয়তো আশা করেনি নীলা, তাই তো তার ভ্রু সামান্য বেঁকে গেল। সে অবাক চোখে তার পাশে বসে থাকা একজনের দিকে তাকাল। তারপর কলটা রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, হ্যালো, আপনার কি ঘুমটুম নেই? এত রাতে কল দিয়েছেন কেন? আমি তো ঘুমোচ্ছি। আদিল নীলার কণ্ঠ শুনে চমকে উঠল। এই মেয়েটাকে সে মাত্রই অনলাইনে দেখেছে, আর এখন সে ঘুমানোর নাটক করছে। আশ্চর্য। আদিল উদ্বিগ্ন কণ্ঠে বলল, এত রাতে অনলাইনে কি করছেন আপনি? আপনার তো মাথা ব্যথা, আমি ফোন ধরতে মানা করেছিলাম না? নীলা নিশ্চুপতা। রাত বিরেতে বখাটেদের মতো শাসন করার জন্য মানুষটা তাকে কল করেছে। নীলা এই মুহূর্তে কি প্রতিক্রিয়া দেখাবে তা যেন ভুলে গেছে। আদিল ভারী গলায় ফের বলল, নিজেকে নিয়ে ভাবুন চন্দ্রা, একটু ভাবুন। সারা রাত জেগে ফোন দেখলে আপনি সুস্থ হয়ে যাবেন না, তাই এখন ফোন রাখুন। নীলা সন্তর্পণে দীর্ঘশ্বাস ছাড়ল। এত উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি, তবে তা তো আর মুখে বলা যায় না। সে শুধু মৃদু গলায় বলল, মাথা ব্যথা কমে গেছে, আপনাকে অস্থির হতে হবে না। এখন আপনি বলুন, আপনার কি ঘুম নেই? রাত বাজে কটা খেয়াল আছে?
আদিল নীলার প্রশ্নগুলো উপেক্ষা করে শান্ত কণ্ঠে শুধাল, সত্যি মাথা ব্যথা কমেছে? নীলা চটকিত হয়ে কড়া গলায় বলে উঠল, আমি কি এই প্রশ্ন করেছিলাম? আদিলের ঠোঁটের কোণে হঠাৎই এক চিলতে হাসির ঝিলিক দেখা গেল। সে আকাশের দিকে চেয়ে কোমল কণ্ঠে বলল, ঘুম আসছিল না, তাই অনলাইনে ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ দেখি আমার চন্দ্রাও অনলাইনে আছে। নীলা হালকা ঠোঁট বাঁকিয়ে নরম কণ্ঠে বলল, আপনার মাথায় অনেক চিন্তা, তাই না? এত কি নিয়ে চিন্তা করেন আপনি? তৎক্ষণাৎ নীলার পাশ থেকে একটা ভরাট পুরুষ কণ্ঠ ভেসে উঠল, চন্দ্রাবতীকে নিয়ে চিন্তা। হঠাৎ এমন পুরুষ কণ্ঠ শুনে আদিল হতচকিয়ে গেল। এত রাতে নীলার সঙ্গে কোনো পুরুষ থাকার কথা নয়। সে কৌতূহলী হয়ে বলে ফেলল, আপনার পাশে কে চন্দ্রা? নীলা নিজের আশেপাশে চোখ বুলিয়ে দেখে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি তো একা রুমে ঘুমাচ্ছি, আমার সঙ্গে আবার কে থাকবে? এই মুহূর্তে আদিল আরও বেশি আশ্চর্য হল। এতটা ভুল একটা মানুষ কিভাবে শুনতে পারে? সে তো স্পষ্ট শুনেছে একটা পুরুষের গলা। আদিলের এমন আকাশ পাতাল ভাবনার মাঝে নীলা বলে উঠল, আমি ঘুমাবো, আপনিও ঘুমান, অনেক রাত হয়েছে। কথাটা শেষ করে নীলা আর দেরি করল না, চটজলদি কল কেটে দিল। আদিল দীর্ঘশ্বাস ফেলল। আজকাল এই মেয়েটাকে নিয়ে তার ভাবনা চিন্তা বড্ড বেড়েছে। মাথা ভর্তি মেয়েটা থাকলে অন্য কাজে মন বসবে কি করে? আদিল নিজের হাতেই চুলগুলো এলোমেলো করে হেসে ফেলল। তার মতো একজন পরিপক্ক পুরুষও নীলার সামনে কিশোর বয়সী যুবকে পরিণত হয়, কি সাংঘাতিক! নতুন সকালের কথোপকথন, নতুন আরেক প্রভাতের সূত্রপাত হয়েছে। পাখির কিচিরমিচিলে বাইরের পরিবেশ মুখর। আবছা আলো কেটে প্রকৃতি দিনের আলোয় আলোকিত হতে শুরু করেছে। পায়ের ওপর পা তুলে সোফায় বসে খবরের কাগজ পড়ায় মনোযোগী রায়ান চৌধুরী। ভোরে ঘুম থেকে ওঠা তার নিত্যদিনের অভ্যাস। আজ হয়তো একটু দেরি হয়ে গেছে, কাল রাতেও ফিরতে দেরি হয়েছিল, কারণ খুব কঠিন একটা দায়িত্ব পালন করতে হয়েছে তাকে। রায়ান চৌধুরীর পাশে বসে ফোন ঘাঁটতে ব্যস্ত নীলা, তার হাতে তারই আধ খাওয়া কফির কাপ। রায়ান চৌধুরী খবরের কাগজে চোখ রেখেই ঠান্ডা গলায় নীলাকে বললেন, আজ মর্নিং ওয়াকে গিয়েছিলে? নীলা শান্ত চোখে বাবার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, না, তবে বাগানে গিয়েছিলাম। রায়ান চৌধুরী খবরের কাগজ থেকে চোখ সরিয়ে নীলার দিকে তাকালেন। নীলা স্বাভাবিক ভঙ্গিতে বসে কফি খাচ্ছে। তিনি একটু অবাক হয়েই বললেন, শত চিৎকারেও যে মেয়ের ঘুম ভাঙে না, সে মেয়ে মাঝে মধ্যে ভোরে উঠে বাগানে চলে যায়। এটা কিন্তু ভীষণ অবিশ্বাস্য কথা। কথাটুকু বলে তিনি একাই হেসে ফেললেন। নীলাও মৃদু হাসল। বাবার কথার জবাবে বলল, এত সুন্দর করে বাগানটা করেছ, তাই সকালে ঘুম ভেঙে গেলেই সেখানে চলে যাই, দোলনায় বসে থাকি যতক্ষণ ইচ্ছা হয়, তারপর ঘরে ফিরে আসি। মেয়ের কথায় রায়ান চৌধুরী একগাল হাসলেন। হঠাৎ সেখানে রাফির আবির্ভাব ঘটল। সে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে সোফার কাছে এসে দাঁড়াল এবং শান্ত কণ্ঠে নীলার দিকে তাকিয়ে বলল, আজ আমি তোকে দিয়ে আসব। সঙ্গে সঙ্গে নীলার মুখ কুঁচকে গেল। বোঝা গেল সে রাফির কথায় প্রচণ্ড অসন্তুষ্ট। নীলা অপ্রসন্ন কণ্ঠে বলল, তোমার সাথে যাব কেন? আঙ্কেল দিয়ে আসবে আমায়। রাফি জোর করে হেসে নীলার পাশের জায়গাটা দখল করে নিয়ে গা জ্বালানো কণ্ঠে বলল, আজ তোমাকে আমার সাথেই যেতে হবে বোন। নীলা বিরক্তিতে মুখ কুঁচকাল। বাবার সামনে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই তার, তাই চুপচাপ রাফির কথা মেনে নিতে বাধ্য হল। যাত্রা এবং অপ্রত্যাশিত ধাক্কা। সাধারণের তুলনায় বেশি গতিতে গাড়ি চালাচ্ছে রাফি। এই ঘটনা নতুন নয়, সে ঘূর্ণিঝড়ের বেগে গাড়ি চালায়। প্রতিবারের মতো এবারেও গাড়ির ছাদ খুলে দিয়েছে, যার ফলে হু হু করে হাওয়া ঢুকছে। নীলা কানে ইয়ারবাড গুঁজে নিস্পৃহ ভাব ধরে ফেসবুক ঘাঁটছে। রাফি একা একাই হাজারটা কথা বলে যাচ্ছে, যার একটাও নীলা ঠিকঠাক শুনেছে কিনা সন্দেহ। বোনের এই গাঁছাড়া ভাব দেখে রাফি বেশ বিরক্ত। সে হুট করেই গাড়ির ব্রেক কষল। নীলা ভোরকে গিয়ে রাফির দিকে তাকিয়ে দাঁত কিড়মিন করে বলল, তোমার সমস্যা কি দাদাভাই? নীলার কথা সম্পূর্ণ উপেক্ষা করে রাফি হঠাৎই বলে উঠল, যা, গাড়ি থেকে নাম। নীলা কোনো প্রতিক্রিয়া ছাড়াই গাড়ির দরজা খোলার জন্য হাত বাড়াল, কিন্তু গাড়ি লক থাকায় দরজা খুলতে পারল না। সে বিরক্ত হয়ে বলল, গেট আনলক করো, আমি বেরোব। রাফি এবার দ্বিগুণ চটে গিয়ে বলল, নামতে বলেছি বলে সত্যি সত্যি মাঝ রাস্তায় পাগলের মতো নেমে যাবি, ইডিয়ট। তৎক্ষণাৎ নীলা ভারী গলায় বলে উঠল, ফার্স্ট অফ অল, আমার তোর সাথে যাওয়ার ইচ্ছে ছিল না। আর নীলার কথার মাঝে বাধা দিয়ে রাফি বলল, আমার সাথে না, বলতোরাজ ইউনিভার্সিটি যাওয়ারই কোনো ইচ্ছে ছিল না। আদিলের আদেশ তোকে টেনে হেঁচড়ে যেন ইউনিভার্সিটিতে ফেলে আসি।
নীলা বিরক্ত হয়ে চোখ উল্টাল। সপ্তাহে ৩ দিন আদিল প্রথম পিরিয়ডে লেকচার দেয়, তাই সেই ৩ দিন নীলা ইউনিভার্সিটিতে যেতে টাল বাহানা করে না। কিন্তু বাকি 2 দিন তাকে ইউনিভার্সিটিতে পাঠানো একটা চ্যালেঞ্জ। এই 2 দিন নীলা যেতে চায় না, তবে রাফি প্রতিবারই তাকে টেনে হেঁচড়ে নিয়ে যায়। নীলা আইন বিভাগের ৩য় বর্ষের ছাত্রী, তবে পড়াশোনায় যে খাপছাড়া ভাব জন্মেছে তাতে ভবিষ্যতে কি হয় বলা মুশকিল। রায়ান চৌধুরী নীলার ব্যাপারে খুবই নির্লিপ্ত, তিনি মেয়েকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। নীলা কোথায় যাচ্ছে বা কী করছে এসবে কঠোর হওয়া তিনি জরুরি মনে করেন না। নীলা রাফির সাথে আর কথায় জড়ায় না, রোবটের মতো চুপ করে বসে থাকে। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ। অনার্স ৩য় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের ভবনের দিকে এগিয়ে যাচ্ছে নীলা। হেলেদুলে হাঁটার সময় দোতলার বারান্দায় তার চিরচেনা পুরুষটিকে দেখা গেল। নিচ থেকে আদিলকে দেখামাত্রই নীলার পায়ে ব্রেক পড়ল। ফরমাল পোশাকে আদিলকে যা লাগে, নীলা তো মাঝে মধ্যেই পাগল প্রায় হয়ে পড়ে, তবে তা গোপনে। তার অন্তরের তীব্র অনুভূতির কথা এদিক ওদিক কেউ আন্দাজও করতে পারে না। নীলা পুরোটাই রহস্যে মোড়ানো। তার স্বাভাবিক চেহারার পেছনে কি চলছে, তার মনের খবর বা চোখের ভাষা বোঝা নিঃসন্দেহে কোনো সাধারণ ব্যক্তির পক্ষে অসম্ভব। তবে কেউ একজন আছে যে নীলার মুখ দেখেই বলে দিতে পারে মেয়েটা আজ অসুস্থ, বা এটা তার পছন্দ নয়, অথবা সে কি চায়। এত কিছুর বিশ্লেষণ করতে গিয়ে উল্লেখ করতে দেরি হয়ে গেল যে নীলা আদিলের কাছে যাওয়ার উদ্দেশ্যে দৌড় লাগিয়েছে। সে নিজের সর্বশক্তি প্রয়োগ করে ছুটছে। দোতলায় পৌঁছতে না পৌঁছাতেই হঠাৎ বিরাট এক দেহের সঙ্গে দুম করে ধাক্কা লাগায় নীলা নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না। দুর্ভাগ্যবশত সে পড়ে যাওয়ার আগেই এক সিনেমাটিক দৃশ্যের মতো লোকটা তার কোমর চেপে ধরল, যেন এখানে কোনো সিনেমার শুটিং হচ্ছে। নীলার হাত দুটো নিজের জায়গাতেই স্থির, মুখে আতঙ্কের লেশমাত্র নেই, তবে গাম্ভীর্য স্পষ্ট। নায়ক নায়িকাদের মতো মিনিটের পর মিনিট একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকা তাদের হল না। ছেলেটার এই সৌভাগ্যও হল না। সে ধরার সঙ্গে সঙ্গেই নীলা ট্যাংরা মাছের মতো পিছলে দূরে সরে গেছে। খুব জোর হলে 2 সেকেন্ডের জন্য নীলাকে ছুঁয়েছিল লোকটা। নীলা এক পলক গরম চোখে ছেলেটাকে দেখে সামনের দিকে হাঁটা ধরল। ছেলেটা কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, একটা থ্যাংক ইউ বলতে পারতেন, পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছি আপনাকে। কথাটা নীলার কানে স্পষ্ট প্রবেশ করলেও সে পেছন ফিরে তাকানোর প্রয়োজন বোধ করল না। সে ছেলেদের থেকে যথাসম্ভব দূরত্ব রাখতে পছন্দ করে। অচেনা কোনো ছেলের মুখে নিজের নামটুকুও সহ্য করতে পারে না সে। নীলা সামনের দিকে হাঁটতে হাঁটতে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল, রাবিশ। প্রথমে পিলারের মতো সামনে এসে দাঁড়াবে, তারপর ইচ্ছে করে ধাক্কা খাবে আর খপ করে নারীদেহ ধরে বসবে। তাদের নাকি আবার ধন্যবাদও দিতে হবে। ফেলে দিতি যদি, আমি তোর কপালে বড় বড় করে ধন্যবাদ লিখে আসতাম। ক্লাসের মাঝে তলব। বোরিং সাবজেক্ট, বোরিং টিচার, বোরিং ক্লাস। কথাটা বিড়বিড় করেই বেঞ্চে মাথা ঠুকল নীলা। মিস্টার খানের লেকচার কখনোই তার পছন্দ নয়। লোকটা যেমন খিটখিটে মেজাজের, তেমনই কঠোর। নীলা যেন মিস্টার খানের 2 চোখের বিষ। ওই মুহূর্তে ক্লাসরুমের দরজায় এসে দাঁড়ালো একটি মেয়ে। সে নরম কণ্ঠে বলল, এক্সকিউজ মি স্যার, মিস নীলাঞ্জনা আফনান আইজাকে জরুরি তলব করা হয়েছে। মিস্টার খান ভ্রু কোচকালেন। এমনিতেই তিনি রাগী মানুষ, তার ওপর ক্লাসে ব্যাঘাত ঘটায় তার মেজাজ তুঙ্গে চড়ল। তিনি রাগী গলায় বললেন, কে ডেকেছে? মেয়েটা একটু ঘাবড়ে গেল। শুকনো ঢোক গিলে বলে উঠল, আদিল স্যার। মিস্টার খানের রাগ নিমিষেই গলে পানি হয়ে গেল। তিনি নীলার দিকে তাকিয়ে বললেন, যাও, স্যার ডাকছেন। নীলা রানিসা আর প্রান্তর দিকে চোখ বোলাল। দুজনেই স্বাভাবিকভাবে বসে আছে। বাকি সবার নজরও নীলার দিকে। সে দীর্ঘশ্বাস ফেলে দাঁড়াতেই মিস্টার খান বললেন, যাও, আশা করি 2 বেতের বাড়ি না খেয়ে ফিরবে না। পুরো ক্লাসের চোখে আতঙ্ক দেখা গেল। সবাই প্রশ্নবোধক দৃষ্টিতে নীলার দিকে পাকিয়ে আছে। নীলা সেদিকে পাত্তা না দিয়ে গটগট করে কক্ষ থেকে বেরিয়ে গেল। সবার ধারণা আদিল শিক্ষার্থীদের তলব করে মানেই শাসন করার জন্য ডাকে। এই ধারণা সম্পূর্ণ ভুল। আদিল শিক্ষার্থীদের তলব করে একমাত্র কোনো দোষ ত্রুটি করলেই। তবে নীলার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। আদিল নীলাকে ডাকে শুধু 2 চোখ ভরে তার চন্দ্রাবতীকে দেখার জন্য। সারা দিনের কাজের শক্তি যোগাতে তার চন্দ্রাবতীর মুখদর্শন অত্যন্ত জরুরি বলে সে মনে করে। শিক্ষকদের কক্ষ এবং 201 নং হল। মিস্টার মির্জা ডেকেছিলেন। অত্যন্ত নরম কণ্ঠে কথাটা বলেই নীলা যেন ভ্যাবাচ্যাক্কা খেয়ে গেল। টিচার্স রুমে আদিল সহ আরও 2 জন শিক্ষক বসেছিলেন, যা সে খেয়াল করেনি। সেই 2 জনও তার পরিচিত মুখ। একজন নিবিড় উদ্দিন,
আরেকজন মাহমুদ সাবিল। নীলার চোখ ছানা বড়া হয়ে গেল। আতঙ্কে সে নিজের পরা প্যান্টের কিছুটা অংশ খামচে ধরল, কামড়ে ধরল অধর। নিবিড়ুদ্দিন কাজে মগ্ন থাকলেও মাহমুদ সাবিল নীলার কথা স্পষ্ট শুনেছেন। তিনি খানিকটা অসন্তুষ্ট হয়ে বললেন, এটা কেমন ধরনের ডাক আইজা? তিনি তোমার শিক্ষক, তোমার থেকে আমরা এটা আশা করি না। নীলার মুখ থেকে আতঙ্ক অনেক আগেই কেটে গেছে। সে এমনভাবে দাঁড়িয়ে রইল যেন কোনো ভুলই করেনি। জোর করে হেসে বুক ফুলিয়ে সাহসীর মতো বলল, তিনজন শিক্ষকের মধ্যে হঠাৎ করে স্যার বলে চেঁচিয়ে উঠলে আপনারা তিনজনেই বিভ্রান্ত হয়ে যেতেন। তাই আমি মিস্টার আদিল রেজান মির্জা স্যার বলতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত মিস্টার মির্জা বলে থেমে যেতে হয়েছে, কারণ আমি স্যারের পুরো নামটা ভুলে গিয়েছিলাম। এটা আমার অন্যায় নয় স্যার। এতক্ষণে নিবিড়ুদ্দিন দরজার দিকে তাকালেন। মাহমুদ সাবিল আর কিছু বলেননি, কিন্তু নিবিড়ুদ্দিন একগাল হেসে নীলাকে বললেন, আরে আইজা যে, কোনো সমস্যা? ভেতরে এসো, শান্ত হয়ে বলো কি লাগবে। আদিল নীরব দর্শকের মতো তিনজনকে দেখছে। সে মনে মনে ঠিক করল ওনারা কথা শেষ করলে সে বলবে। নীলা নিবিড়ুদ্দিনের কথার জবাবে মৃদু হেসে বলল, কিছু না স্যার, কোনো প্রয়োজন হলে সর্বপ্রথমে আপনাকেই জানাবো। ক্লাসে শুনে এলাম আদিল স্যার আমার হাতের তালু দুটো লাল করতে, অর্থাৎ দুটো বেতের আঘাতের জন্য ডেকেছেন, তাই এখানে আসা। আদিল এবার ভ্রু গুটিয়ে মাকা চোখে নীলার দিকে তাকালো। এদিকে নীলার কথা শুনে নিবিড়ুদ্দিন কোমল কণ্ঠে বললেন, বাচ্চা মেয়ে, ভুল করেছে, এবারের মতো ছেড়ে দাও আদিল। আইজাকে আমি চিনি, ও ভালো মেয়ে, যা করেছে হয়তো ভুলবশত করেছে। আদিল নিবিড়ুদ্দিনের কথায় ভরকে গেল। এখন তার কি বলা উচিত সে ভেবে পাচ্ছে না। সে নীলাকে কেন মারবে? আশ্চর্য! আদিল একদম বোকা বনে তাকিয়ে নইল। নীলা খুবই চালাক চতুর মেয়ে। সে ভার্সিটি সিনিয়র প্রফেসরদের কথার জালে ভাসিয়ে নিয়েছে। তাছাড়া নীলা ভার্সিটির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সেরা 10-এ আছে। ক্লাসে ফাঁকি দিলেও সে পড়া বেশ ভালো বোঝে, যদিও পরীক্ষার খাতা ছাড়া সেই পড়া কেউ তার কাছ থেকে আজ পর্যন্ত আদায় করতে পারেনি। সাবিল স্যার কয়েকটা কাগজপত্র দেখে বেরিয়ে গেছেন, কিন্তু নিবিড়ুদ্দিন গা এলিয়ে চেয়ারে বসেই আছেন। আদিলের মেজাজ অহেতুক খারাপ হল। এখন কি সে নীলার সাথে শান্তিতে কথাও বলতে পারবে না? যত্ত সব কাবাব মে হাড্ডি। আদিল নিজের রাগ নিয়ন্ত্রণ করে নরম গলায় নীলাকে বলল, তোমাদের কোন চ্যাপ্টার পড়িয়েছি তা একটু দেখা লাগবে, তাই তোমাকে ডাকা। 201 নম্বর রুমে যাও, ওখানে বই আছে, আমি একটু পরে আসছি। নীলা কোনো ভাবভঙ্গি না দেখিয়ে বা টু শব্দ না করেই প্রস্থান করল। নীলা চলে যেতেই নিবিড়ুদ্দিন বললেন, মেয়েটা ব্রিলিয়ান্ট, ইন্টেলিজেন্ট। আদিল একগাল হেসে ছোট্ট করে জবাবে বলল, এইটুকু বলেই আদিল বেরিয়ে গেল। গন্তব্য 201 নম্বর হল। যেতে যেতে সে মনে মনে নীলাকে কয়েকটা ধমক দিল। নিবিড়ুদ্দিনের সাথে নীলার এত কিসের কথা? কক্ষে ঢুকতেই আদিলের চোখ মুখ কুঁচকে গেল। একগাদা বই দিয়ে পুরো ঘরটা ভরা। সেই বইয়ের আড়ালে পুরনো একটা টেবিলের ওপর বসে এদিক ওদিক চোখ বোলাচ্ছে নীলা। আদিল তাকে দেখা মাত্রেই একদমে বলতে শুরু করল, আমি আপনাকে কখনো মেরেছি নীল? কবে, কখন, কোথায় মেরেছি একটু বলুন তো? সামান্য ধমকটাও কি আমি আপনাকে কখনো দিয়েছি? আপনি যে মানুষের সামনে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগগুলো দেন, এগুলো কি ঠিক? শেষের কথাটা রুক্ষ কণ্ঠে বলল আদিল। নীলা নির্বিকারভাবে শুধু তার দিকে চেয়ে রইল। আদিল দীর্ঘশ্বাস ফেলে ফের গম্ভীর কণ্ঠে বলল, পুরুষ মানুষের সঙ্গে কম মেলামেশা করুন। এক একজন স্যারের সঙ্গে আপনার এত কিসের কথা? নীলা কৌতূহলে ভ্রু গোটাল। সন্দিহান দৃষ্টিতে আদিলের দিকে তাকিয়ে প্রশ্নবোধক সুরে শুধাল, কি বললেন এইমাত্র? আপনি আমাকে শাসন করতে এখানে ডেকেছেন? আদিল জোর করে হেসে না সূচক মাথা নাড়ল। নীলা বিরক্ত হয়ে চোখ উল্টাতেই আদিল মৃদু ধমকে উঠল, একদম প্যারালাইসিস রোগীদের মতো করবেন না চন্দ্রা। নীলা টেবিল থেকে নেমে আদিলের সামনে দাঁড়াল। দুজনের উচ্চতার পার্থক্য খুব বেশি নয়। আদিলের কাঁধ পর্যন্ত নীলার কাঁধ পৌঁছায়। আদিলের এই ব্যাপারটা বেশ পছন্দ। নীলা আদিলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গরম কণ্ঠে বলল, আপনার হয়েছেটা কি বলুন তো? ডেকেছেন কেন আমায়? ঝগড়া করতে? আদিল নীলার কপালে আঙুল ঠেকিয়ে তাকে খানিকটা দূরে ঠেলে দিল। অতিরিক্ত কাছাকাছি চলে আসায় হয়তো এই অদ্ভুত নিয়মে তাকে সরাল। তারপর বলল, আজ্ঞে না, আপনাকে সত্যি সত্যি ডেকেছি চ্যাপ্টারগুলো দেখিয়ে দিতে। নীলা বিরক্ত হয়ে অপ্রসন্ন কণ্ঠে বলল, আমাকেই কেন? আমার এসব বাজে বাজে কাজ ভালো লাগে না। আদিল তার কথায় গুরুত্ব না দিয়ে পাশ কাটিয়ে যেতে যেতে ব্যস্ত কণ্ঠে বলল,
বড্ড ফাঁকিবাজ আপনি নীলাঞ্জনা। এমন চলতে থাকলে উকিল তো দূরের কথা, কোর্টের পাশে বসা ভিক্ষুকও আপনি হতে পারবেন না। নীলার চোখজোড়া রসগোল্লার মতো বড় হয়ে গেল। সেই নিজের শ্যাওলারঙা গরম দৃষ্টি আদিলের দিকে নিক্ষেপ করল। এই মুহূর্তে মানুষটাকে কাঁচা চিবিয়ে খেতে পারলে তার শান্তি লাগত। আহা, সে যেন এক স্বর্গীয় সুখ। নীলার ভাবনার সুতো কেটে আদিল রুক্ষ কণ্ঠে বলে উঠল, উল্টোপাল্টা চিন্তার জগৎ থেকে বেরিয়ে একটু কাজে মনোযোগ দিন চন্দ্রা, জীবনে উন্নতি হবে। আসসালামু আলাইকুম। আমাদের এই পর্বটি এখানেই শেষ হলো। এর পরের পর্বটি পেতে আমাদের চ্যানেলের দিকে চোখ রাখুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন।